বিশ্বকাপে আজ ভারতের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ওদিকে গতরাতে নেদারল্যান্ডস জয় পেলেও বৃষ্টিতে ভেস্তে গেছে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের ম্যাচ। বিশ্বকাপ নিয়ে আমাদের বিশেষ আয়োজন কাভার ড্রাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিবুল হাসান, আর আমার আজকের অতিথি ক্রিকেট কোচ এবং বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বেশ কয়েকটা দিন হয়ে গেল, কিন্তু শুরু হয়ে গেছে টি-20 বিশ্বকাপ। ভারত একটু সেই তুলনায় একটু দেরি, বাংলাদেশ অবশ্য অনেক দেরিতে নামবে, যে সেই 8 তারিখে গিয়ে, কিন্তু ভারতের আজকে প্রথম ম্যাচ। শত কোটি মানুষের দেশের একটা প্রত্যাশা সবসময় থাকে, কিন্তু তাদের সাম্প্রতিক টি-20-র যদি বিশ্বকাপের রেকর্ড বলি, খুব ভালো না। কি মনে হয় কেমন শুরু হবে এবার? এটা চাপ একটা আছেই, ভারতের উপর থাকেই সেটা, এবং ডেফিনেটলি ওরা প্রত্যেকবারই সেমিফাইনাল ফাইনাল পর্যায়ে পর্যন্ত গেছে, কিন্তু অনেক সময় হয়তো চাপের কারণেই হয়তো শেষ পর্যন্ত ট্রফিটা হাতে নিতে পারেনি। বাট এবার কিন্তু মনে হচ্ছে যে আইপিএল যেভাবে দেখেছি, আইপিএলে যে ধরনের খেলোয়াড়দেরকে নিয়ে এই দলটা করা হয়েছে, ইনভিনসিবল টাইপের একটা ব্যাপার, কিন্তু ঘুরে ফিরে কিন্তু এই ব্যাপারটা আসবেই একটা সময় এসে। চাপটা কিভাবে নেবে, কারণ যাদের বিরুদ্ধে আলটিমেটলি খেলতে হবে, হয়তো অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড এরকম কোনো একটা দলের বিরুদ্ধে সেমিফাইনাল ফাইনালগুলি খেলতে হবে। হ্যাঁ, এবং তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো অবস্থাতেই মানসিকভাবে ওরা একই রকম থাকতে পারে, ইংল্যান্ড বলি বা অস্ট্রেলিয়া বলি। কিন্তু সাবকন্টিনেন্টের আমরা যতটাই হই না কেন, ভারত ডেফিনেটলি অনেক প্রফেশনাল একটা দল, তারপরেও ওই ব্যাপারটা থেকে যায়, কিন্তু একটা পর্যায়ে গিয়ে ওই প্রেশারটা কিন্তু আসে, কিন্তু সেটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আদারওয়াইজ ভারত এই বিশ্বকাপে যে আমরা হিসেব করে দেখি, এক এক করে প্লেয়ার হিসাব করি, সবচাইতে ওজনদার টিম, একদম ঠিক বলেছেন আপনি। এবং ওটাই আসলে ম্যাটার করে যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এই জাতীয় দলগুলো ওই লেভেলে যে যখন প্রেশারলেস ক্রিকেটটা খেলতে পারে, তখন সেটা তাদেরকে অ্যাডভান্টেজ দিয়ে দেয় ডেফিনেটলি। আমরা একটু যদি ভারতের যে হাই প্রোফাইলের কথা বলা হচ্ছে, রোহিত শর্মা ক্যাপ্টেন এবং বিরাট কোহলি, তারা কিন্তু টি-20 যখন গত বিশ্বকাপ হয়েছিল তখনই একটা চাপ তৈরি হয়েছিল যে তাদের টি-20 থেকে সরিয়ে দেওয়া দরকার এরকম। কিন্তু আমি যদি আইপিএলের কথা বলি, কি অসাধারণ স্টেটমেন্ট দিয়েছেন বিরাট কোহলি। 700-র উপর রান করেছেন এবং 61 গড় এবং স্ট্রাইক রেট 156। মানে ক্যান ইউ বিলিভ দিস? এবং আইপিএলের শুরু থেকে যদি শেষ দেখি, ক্রমাগত ওর পারফরমেন্সের গ্রাফটা উপরে উঠেছে। শুরুতে কিন্তু ততটা বিধ্বংসী ছিল না। তো একটা মানুষের আকাঙ্ক্ষা থাকলে, ক্ষুধা থাকলে সে যে কী করতে পারে, সেটাই দেখলাম যে এই বয়সে এসেও, ক্যারিয়ার প্রায় শেষের দিকে, এই বয়সে এসেও নিজেকে ডেভেলপ করার যে তার যে আকাঙ্ক্ষাটা, সেটাই বোধ, এবং সেটা এত প্রচণ্ড রকমের। এবং অনেক সময় দেখেছি অনেক রান করে ইনিংস শেষ করার পরেও একটা আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ছে। সো ওই ক্ষুধার কোনো শেষ নেই, এবং সেটাই বোধ হয় ওদেরকে অন্যদের থেকে আলাদা করে ফেলে বোধ হয়, এবং ওদের এখানে আসার, এত দূর আসার কারণও বোধ হয় সেটাই ডেফিনেটলি। এবং বিরাট কোহলির যে প্লেয়িং স্টাইল, মানে শুরু থেকেই কিন্তু এই কথাটা যারা ক্রিকেট বোঝেন বা বিশ্লেষণ করেন, তারা কিন্তু একটা কথা বলতে, তার প্লেয়িং স্টাইলটা কিন্তু টি-20 সুলভ না। আমরা টি-20-তে যে ক্রিকেট দেখি, তিনি হচ্ছে সলিড ক্রিকেটার, যেটা টেস্ট ওয়ানডের জন্য অনেক বেশি পারফেক্ট। সেই তিনি নিজেকে কিভাবে কনভার্ট করলেন এবং কোন বয়সে এসে কোন পর্যন্ত, এটা আসলেই অবিশ্বাস্য। অ্যাবসলিউটলি ইম্প্রোভাইজ করে, অনেক ইম্প্রোভাইজ করে, এবং ইম্প্রোভাইজ করে প্রপার ক্রিকেট শট খেলে, কিন্তু যে কারণে পার্সেন্টেজ অফ সাকসেস ইজ ভেরি হাই। এলোমেলো শট খেলে না, খুব কম খেলে। আর একবার যখন ফর্ম খুঁজে পায় এবং একবার যদি আত্মবিশ্বাসটা পেয়ে যায়, সেখানে বিরাট কোহলিকে ঠেকানো খুবই মুশকিল। কিন্তু একটা প্যাটার্নে খেলে, কিন্তু বারবার একই প্যাটার্ন অনুসরণ করতেই থাকে, এবং খেলাটার মুখস্থ, একেবারেই মুখস্থ। আর আমরা যদি রোহিত শর্মার ক্যাপ্টেন্সির কথা বলি, এটাও সমালোচনা হয়েছিল অনেক যে তার ক্যাপ্টেন্সিটা থাকবে কিনা, কিন্তু ফাইনালি তিনি আরও একটা চান্স পাচ্ছেন। এক্ষেত্রে যদিও আলাদা আলাদা ফর্মেট, ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল হারের একটা কষ্ট তো আছেই, যেহেতু 1 বছরের ব্যবধানে টি-20 ট্রফি জেতার একটা সম্ভাবনা। কি মনে হয় রোহিত শর্মার ক্যাপ্টেন্সি বিশ্লেষণ কেমন? আই থিঙ্ক ইজ এ টেরিফিক ক্যাপ্টেন, এবং এই দলকে কন্ট্রোল করে। আমার মনে হয় যে লাস্ট যে আইপিএলে মুম্বাই থেকে তাকে হাত থেকে ক্যাপ্টেন্সি নিয়ে যাওয়াটা, সেটা বোধহয় যে ঠিক ছিল না, সেটা প্রমাণ করারও একটা সুযোগ এখানে আছে। এবং ওর ক্যারিয়ারের শেষে নিশ্চয়ই ও রাঙিয়ে তুলতে চাইবে এই বিশ্বকাপটা হাতে নিয়ে। এবং ওর নিজের ফর্মটাও যদি বলি, বাংলাদেশের সাথে যখন খেলা হলো, খুব ভালো একটা উইকেট যে ছিল তা নয়, কিন্তু তারপর ওকে যে রোলে খেলতে দেখলাম, যেখানে হিসেবে ইন্টেন্টলি খেলতে দেখলাম, দায়িত্ববান একটা মানুষ, সেন্স অফ রেসপন্সিবিলিটি আছে। আমার মনে হয় ক্যাপ্টেন্সিটা ঠিক মানুষের হাতেই আছে, এবং হি ইজ দ্য বেস্ট পারসন ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন হিসেবে এই মুহূর্তে। আমরা ভারত দল নিয়ে আরও একটু কথা বলতে চাই। ঋষভ পান্তের ফিরে আসাটা তো একদম রূপকথার মতো। আপনি গাড়ি অ্যাক্সিডেন্টের সেই ঘটনা, এতদিন বাইরে থাকা এবং তারপর তার উপর আস্থা রাখা, এবং তিনি যেভাবে ডেলিভারি করছেন, সব মিলে এটা অবিশ্বাস্য। তো এই আরেকটা জিনিস বোঝা যায় যে একজন মানুষ যে হয়তো আর ফিরে আসতে পারবে কিনা
কোনো গ্যারান্টি নাই বেঁচে থাকবে কিনা, কিভাবে থাকবে, ক্রিকেট ফিরে আসতে হবে। তার যে পাশে দাঁড়ানো, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের তার যে পাশে দাঁড়ানো, তাকে সাহায্য করা এবং ফিরিয়ে নিয়ে আসা এবং আলটিমেটলি এবং এসে বিশ্বকাপের মঞ্চে সুযোগটাও দেওয়া, এবং আলটিমেটলি ওর কারণে হয়তো বিশ্বকাপ জিতলো। যেভাবে খেললো বাংলাদেশের বিরুদ্ধে, মানে এতটা আনঅর্থোডক্স রান করার পদ্ধতিগুলি এত আনঅর্থোডক্স, আমাদের বিরুদ্ধে তাহলে বোলারও ঠিক বুঝে উঠতে পারে না নেক্সট বলটা কোন দিক দিয়ে 4 মারবে বা 6 মারবে। সো হি ইজ ওয়ান স্টেপ হেড অফ দি অপোজিশন অলওয়েজ। সো ভেরি স্পেশাল প্লেয়ার এবং ওর দিকে চোখ থাকবে নিশ্চয়ই, এবং ও একটা দারুণ ভূমিকা থাকবে ভারতের। এবার যদি সাকসেসফুল হয় ভারত, সেখানে ঋষভ পান্ডের দারুণ একটা ভূমিকা থাকবে। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি আয়ারল্যান্ডের দিকে একটু তাকাই, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এই জাতীয় দলগুলো কিন্তু খুব ডিসিপ্লিন ক্রিকেট খেলে এবং তারাও প্রেশারলেস ক্রিকেটটা খেলে এবং অনেক দিন ধরে আয়ারল্যান্ডের কিন্তু একটা দল খেলে যাচ্ছে। আপনি যদি বেলবার্নির কথা বলা হয়, স্টার্লিংয়ের কথা বলা হয়, তার পাশাপাশি ক্যাম্পার, ডকরেল, এই নামগুলোর সাথে সবাই কিন্তু পরিচিত কম বেশি। ফলে এই যে একসঙ্গে অনেক দিন খেলা, এটা একটা অ্যাডভান্টেজ তো আছে। ওদের পারফরমেন্সের গ্রাফটা কিন্তু খুব বেশি উপরে উঠেছে তাও বলবো না, কিন্তু নিচে নেমেছে সেটাও না, কিন্তু একটা গ্রাফটা কিন্তু মোটা স্টেডি একটা গ্রাফ। এটা প্রমাণ করে যে ওরা স্টেবল একটা দল। অফকোর্স ওরা অস্ট্রেলিয়া না, ওরা ইংল্যান্ড না, এটা সত্যি কথা, কিন্তু ওরা আয়ারল্যান্ড, কিন্তু ওদের একটা আইডেন্টিটি আছে। অনেক গিভেন ডে বলবো না, ওদেরকে আন্ডারএস্টিমেট করলে, যে কোনো দল আন্ডারএস্টিমেট করলে বিপদে পড়বে। কিন্তু ওদের দলের সেই ধরনের খেলোয়াড় আছে যারা ম্যাচ জিতিয়ে দিতে পারে। ডেফিনেটলি ওরা খুব উদ্যমী একটা দল। আমরা জানি কোন ম্যাচে গতবার বা তার আগের যেটাতে ওব্রায়ান সেঞ্চুরি করলো, ইংল্যান্ডকে হারানো, সেটা বলছি যে ওটা একটা অবিশ্বাস্য একটা ম্যাচ জিতলো এবং সেঞ্চুরি ছিল। মানে ওরা ওই বিশ্বাসগুলি ওদের সবচেয়ে বড় অস্ত্র। এবং ওরা ইংল্যান্ডে খেলে, ওরা জানে ইংল্যান্ড কিভাবে খেলে, ইংল্যান্ডের সঙ্গে ওদের সবসময় একটা আলাদা হিসাব নিকাশ আছে কিন্তু, এবং ওরা ইংল্যান্ডের ক্রিকেটটা খুব ভালো বোঝে। সো ভালো একটা যুদ্ধ হবে। যেমন আমরা যদি অন্য খেলার কথা, স্কটল্যান্ডের সাথে ইংল্যান্ডের খেলাতেও যেমনটা মনে করেছিলাম তেমনটা হচ্ছিল না, কিন্তু স্কটল্যান্ড যেভাবে খেলা শুরু করেছিল, মানে বৃষ্টি যে কাকে বাঁচিয়ে দিল সেটা বলা মুশকিল। সো আমার মনে হয় এটাও একটা ইন্টারেস্টিং ম্যাচ হবে এবং উইশ আয়ারল্যান্ড ওয়েল। আচ্ছা, আমরা যদি একটু নিউ ইয়র্কের উইকেট নিয়ে আলাপ করি, ভারত কিন্তু নিউ ইয়র্কে ম্যাচ খেলবে, ভারত আয়ারল্যান্ড, এবং এক্ষেত্রে যেটা হয়েছে, আমরা লাস্ট ম্যাচটা যখন নিউ ইয়র্কে দেখলাম, সেখানে কিন্তু একটা ফ্রাস্ট্রেটিং ম্যাচ ছিল। আপনি 77 রানে শ্রীলঙ্কা অল আউট, 80 রান করতে যে ওই মাঠে কিন্তু ইন্ডিয়ার খেলা হচ্ছে না, সেম মাঠকে, মানে একই কমপ্লেক্সের অন্য একটা মাঠে হচ্ছে। হ্যাঁ, ওটা অন্য একটা মাঠে হচ্ছে। সেক্ষেত্রে মানে নিউ ইয়র্কে যেহেতু সবই ড্রপ ইন উইকেট, ফলে এই ড্রপ ইন উইকেটের টেনশনটা কি আলাদাভাবে ভর করবে কিনা? সেটা কিছুটা থাকবে, কিন্তু সেটা কিছু থাকবে। আর এমনকি বাংলাদেশের সাথে খেলতে গিয়েও শুরুতে ভারতীয় ব্যাটসম্যানদের খুব স্বাচ্ছন্দ্য খেলেছে মনে হচ্ছিল না, কিন্তু কারণ ওদের একটা সমস্যা আছে, ওরা এমন একটা কন্ডিশনে খেলে এসছে যেখানে দারুণ ব্যাটিং করাটা খুব সহজ, উইকেটটাকে বিশ্বাস করা, উইকেট নিয়ে আদৌ কোনো চিন্তা করতে হয় না ওখানে। ইন্ডিয়াতে IPL যখন খেলেছে, কিন্তু এই চিন্তাটা এখানে কিছুটা করতে হবে, কিন্তু নিজেকে অ্যাডজাস্ট করার যে ব্যাপারটা, ওই চ্যালেঞ্জটা কিন্তু ভারতীয় দলের আছে। অন্য দলের রিলেটিভলি একটু কম, কিন্তু ভারতীয় দলের সবারই আছে। সো সেটা একটু থাকবে। আয়ারল্যান্ড ডেফিনেটলি সেটার অ্যাডভান্টেজ নিতে চাইবে, কারণ আয়ারল্যান্ডকে সেই চাপটা নিতে হবে না। আয়ারল্যান্ড বিভিন্ন জায়গায় খেলে এসেছে এবং আয়ারল্যান্ড কিন্তু পাকিস্তানকেও 2-1 ম্যাচ হারিয়েছে T20-তে। সো সাহস করে আয়ারল্যান্ড খেলবে। তবে ভারত ডেফিনেটলি বেটার টিম, কিন্তু খুব সাবধানে শুরু করতে চাইবে ভারত। যেটা আরেকটা বিষয়, যে এবারের বিশ্বকাপে আমরা যে উইকেট দেখছি, যতগুলো ম্যাচ দেখলাম, এখানে কি বলবো, মানে একটা ধারাবাহিকতা উইকেটের মধ্যেও পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে কি হবে আমরা বলতে পারছি না, কিন্তু আসলে একটা ICC টুর্নামেন্টে আমরা সবসময় কিন্তু ধারাবাহিক উইকেট দেখি, এক্ষেত্রে এটা হলো না কেন? এটা খুব দুঃখজনক, আমার কাছে খুব দুঃখজনক মনে হয়েছে এবং খুব আনফেয়ার মনে হয়েছে। শ্রীলঙ্কা এবং যে উইকেটে খেলা হলো, শ্রীলঙ্কা যদি বিন্দুমাত্র আজ করতে পারতো যে উইকেটটা এমন হবে, টসে জিতে মোটেই ব্যাটিং করতো না, কিন্তু ক্যাপ্টেন কিন্তু বলেছিল উইকেটটা ভালো হবে, সেই জন্য আমরা ব্যাটিং করছি, কিন্তু একেবারেই তা হয়নি। কিন্তু সো আনফেয়ার। একটা উইকেটে যদি একটা ম্যাচের ডিসিশনে মূল ভূমিকা নিয়ে ফেলে, সেটা কিন্তু ফেয়ার হলো না। সো ICC ইভেন্টে আমরা বারবার বলে এসেছিলাম, কিন্তু যেহেতু ICC ইভেন্ট, ভালো উইকেট হবে, রান হবে, 80 থেকে 200 রান হবে, কারণ ট্রেন্ডটা আজকাল এরকমই চলছে, অনেক রান হয়, কিন্তু তা কিন্তু মোটেই দেখছি না। কিন্তু কখনো 180 হচ্ছে, কখনো আবার 110, 15, 20 করতে কিন্তু জান বের হয়ে যাচ্ছে। সো কন্টিনিউয়াসলি কিন্তু প্লেয়ারদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, বিশেষ করে
ব্যাটসম্যানদের জন্য এই কন্ডিশন তো ওই কন্ডিশন, একটা স্টেবল একটা জায়গা, হ্যাঁ আমি এভাবেই খেলবো, এই পেসেই খেলবো, এই ধরনের শটেই খেলবো, এটা নিশ্চিত হয়ে কিন্তু একটা উইকেটে গিয়ে খেলা সম্ভব হচ্ছে না। দেখতে হচ্ছে, তারপর বুঝতে হচ্ছে কতটুকু খেলা যাবে, কি আমি এবং এই যে আপনি বললেন দেখতে হচ্ছে এবং বুঝতে হচ্ছে, সমস্যাটা হচ্ছে টি-20তে যেহেতু ওই সুযোগটা কম থাকে, ফলে ভুলগুলো হয়ে যাচ্ছে বেশি, ভুল হয়ে যাচ্ছে কিংবা রান কম হয়ে যাচ্ছে, কিংবা রান কম হয়ে যাচ্ছে। ডেফিনেটলি আমরা একটু গতকালের ম্যাচে একটু শিফট করতে চাই। একটু আগে আমরা বলছিলাম যে বৃষ্টিতে ইংল্যান্ড এবং স্কটল্যান্ড ম্যাচটা হয়নি, এবং ওই ম্যাচে কোন দল যে বেঁচে গেল এটা বলা মুশকিল, এই কারণে যে স্কটল্যান্ড কিন্তু 10 ওভারে 90 ছিল বিনা উইকেটে, ইংল্যান্ড বর্তমান চ্যাম্পিয়ন। সব মিলে কি বিশ্লেষণ করবেন? আমি তো প্রথমে বলতে চাই যে এটা যে বাংলাদেশের জন্য কত অ্যালার্মিং হচ্ছে, আশেপাশের দেশগুলো যে কিভাবে তাদের খেলাটাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, আমরা তো ঘুমিয়ে যাচ্ছি, আমরা খেয়াল করছি না। ইংল্যান্ড স্কটল্যান্ড পাশাপাশি দেশ, স্কটল্যান্ড জানে কীভাবে ইংল্যান্ড ক্রিকেট খেলে, এবং ওদের কিছু কিছু খেলার ইংল্যান্ডে গিয়ে কাউন্টি ক্রিকেটে খেলে। এইসব দলগুলো কিন্তু নিজেদের উপর বিশ্বাস করে, একটা প্রসেস মেনটেন করে, কিন্তু ওরা দেখে না ওরা কি নেপালের সাথে খেলছে না, অস্ট্রেলিয়ার সাথে খেলছে না, ইংল্যান্ডের সাথে খেলছে, ওরা ওদের ক্রিকেটে খেলতে থাকে। সো এবং যখন ক্লিক করে এমনই হবে, ওরা নার্ভাস হবে না কিন্তু ইংল্যান্ড বলে। সো ওরা ওদের মতো করে খেলতে খেলতে যখন ক্লিক করবে এরকমই হবে, এবং শুরুতে এরকম একটা পার্টনারশিপ হওয়া মানে কিন্তু স্কোর কিন্তু অনেক দূর যেতে পারে, অনেক দূর যেতে পারতো, মানে গতি বলছিল 200 পার হয়ে যেত, প্রথমবার কোনো ম্যাচে 200 পার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এবং ইংল্যান্ডের জন্য খুব কঠিন একটা সিচুয়েশন হয়ে যেতে পারতো, কিন্তু এখানে আনফরচুনেট স্কটল্যান্ডের জন্য সেটা বৃষ্টির কারণে হয়নি। বাট একটা অ্যাক্সিডেন্ট আমরা হয়তো খুব আর্লি স্টেজেই হয়তো দেখতে পেতাম, এই বিষয়ে একটা চান্স ছিল। ইংল্যান্ডের যদি বোলিং এর কথা বলি, যেহেতু 10 ওভার উইকেটলেস ছিল এবং যে গতিতে রান হয়েছে 90, সেক্ষেত্রে তারা কিন্তু সব বোলারকেই ব্যবহার করেছে, সবাই এসেছে, মানে 5 জন যে বল করে 5 জন 2 ওভার করে করেছে, এবং তার মধ্যে স্পিনার ছিল, পেস বোলার সবাই ছিল। এই মানে ব্যর্থতার কি কারণ মনে হয়? এটা কি শুধুই উইকেট নাকি গুড অ্যাপ্রোচ? উইকেটটা মোটামুটি ভালো একটা উইকেট, তবে কৃতিত্বটা দিতে হবে যে স্কটল্যান্ডের ব্যাটসম্যানদের। খেলাটা দেখেছি আমি, এবং ওরা এত স্বস্তিতে খেলেছে, কখনই মনে হয়নি এত বড় একটা দলের বিরুদ্ধে খেলছি সেটার জন্য আলাদা কিছু একটু মনে হয়নি। একটা ভালো বল ছেড়ে দিয়েছে, কোনো চাপ নেই, একটা ডট বল পরে যেটা মারার সেটা ঠিকই মেরে দিয়েছে। সো এই যে প্লেয়িং উইথ এ ভেরি ক্লিয়ার হেড, ক্লিয়ার প্ল্যান যে আমি কীভাবে খেলবো, সেটাই বোধহয় ওদেরকে এই পরিস্থিতিতে আনতে সাহায্য করেছে। বাট এরা ভালো দল, এবং এরা এত দ্রুত উন্নতি করছে না, এটা বোধহয় আমরা বোধহয় খেয়াল করিনি গত 1-2 বছরে এরা কোথেকে কোথায় চলে গেছে। আমরা হয়তো এরকম যখন বিশ্বকাপ হয় তখন হঠাৎ করে আমাদের চোখে পড়ে দারুণ একটা দল খেলছে, কিন্তু কত র্যাপিডলি এরা উন্নতি করছে এটা আমরা বোধহয় খেয়াল করে দেখিনি। ঠিক যেভাবে এই দলগুলোকে তো অনেক ফলো করা হয় না, আফগানিস্তানকে আমরা দেখছি কি গতিতে এগোচ্ছে, এটা কিন্তু চোখের সামনে দেখা যাচ্ছে। ফলে এই দলগুলো আসলেই নিজেদের লেভেল অফ ক্রিকেটকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। তারপরও ইংল্যান্ডের কথা যদি বলা হয়, যেহেতু বর্তমান চ্যাম্পিয়ন, এবং ইংল্যান্ড কিন্তু আপনি গত 5-7 বছরে ক্রিকেটটা ভেঙে চুরে ভিন্ন লেভেলে নিয়ে গেছে। আমি গতদিন ইংল্যান্ড নিয়ে কথা বলছিলাম গত শোতে, এবং সেখানে দেখা গেল ইংল্যান্ডের 3-4 জন ব্যাটার আছে যাদের সবার স্ট্রাইক রেট 150-এর উপর। আপনি ফিল সল্ট বলেন, আপনি ওদের ক্যাপ্টেন বেয়ারস্টো, ক্যাপ্টেন হচ্ছে বাটলার, সবাই এরকম আরও 3-4 জন আছে। তো তার মানে 200 রানও যদি আপনি করতেন সেক্ষেত্রে সেটা ইংল্যান্ড হয়তো চেস করে ফেলতো, বিষয়টা এরকম না, তাদের হিসেব কিতাবটা অনেকটা ওরকমই। বাট ওরা ডেফিনেটলি চাইবে না যে বিপক্ষ দল 200 রান করুক, ওদের বোলিং এটাকে যথেষ্ট ভালো। বাট যে কোনো কারণে কালকে হয়তো সেটা ক্লিক করেনি, যে কোনো কারণে বলবো না, স্কটল্যান্ড খুব ভালোভাবে খেলেছে বলে এটা ক্লিক করেনি। তবে ওদের সামর্থ্য আছে, ইংল্যান্ডের সামর্থ্য আছে, লম্বা একটা ব্যাটিং অর্ডার আছে, এবং প্রত্যেকেই মেরে খেলতে জানে এবং মেরে খেলে। তবে ইংল্যান্ডের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ হবে, ইংল্যান্ডের মূল ব্যাটসম্যানদের বেশিরভাগই কিন্তু আইপিএল খেলে গিয়েছে। সো ঠিক ওই স্টাইলে, ওই পেইসে খেলাটা বোধহয় সহজ হবে না। এখানে বলারদের কিছু সুযোগ কিন্তু আছে, এই বিশ্বকাপে বলারদের কিছু সুযোগ কিন্তু আছে, সেটাকে রেসপেক্ট না করে পার পাওয়াটা খুব মুশকিল হবে। আমরা আবার একটু ভারত আয়ারল্যান্ড ম্যাচের দিকে নজর দিই। সেখানে ইন্ডিয়ার বোলিং অ্যাটাকটাকে এবার কেমন মনে হয়? সিরাজের সঙ্গে বুমরা আছেন, বুমরা তো অনেকদিন ধরেই ফর্মে আছেন, তো তাদের সঙ্গে আবার কুলদীপ যাদব আছেন এবং রবীন্দ্র জাদেজা, তো সব মিলে বোলিং অ্যাটাকটা নিয়ে কি বলবেন? যে ধরনের কন্ডিশনে খেলা হচ্ছে, যে পেস এবং স্পিনের যে কম্বিনেশনটা খুব ভালো। এখানে উইকলি হয়তো ওদের হার্দিক পান্ডিয়া বোধহয় বোলিংয়ে উইকলি একটু থাকতে পারে, কিন্তু ব্যাটিং দিয়ে ওরা পুষিয়ে দেবে। ব্যাটিং ফর্মটা খুব ভালো যাচ্ছিল না ওর, বাট গত ম্যাচে আমরা দেখেছি ভালো ব্যাটিং করছে। সো আমার মনে হয় ওদের যথেষ্ট বোলিং শক্তি, 6 জন বোলার নিয়ে খেলছে কিন্তু ওরা। সো ব্যাটিং শক্তি যথেষ্ট, বোলিং শক্তিও যথেষ্ট, ভ্যারাইটি আছে ওদের। হ্যাঁ, একমাত্র বোধহয় পুরো দ্বিতীয় বোধহয় চায়নাম্যান বোলার বোধহয় একজন বোধহয় আছে আফগানিস্তানে, আর একজন বোধহয় ভারতে আছে, ভার্সাটিলিটি আছে। যাদের যা কি বোলিং করতে পারে আমরা সবাই জানি। সো যথেষ্ট অভিজ্ঞ বোলিং অ্যাটাক। বুমরা স্পেশালি 3-4 জন আছে যারা যে কোনো সময় কিন্তু বিপক্ষ দলের উপরে চাপ সৃষ্টি করতে পারে।
তো আয়ারল্যান্ডে যদি ভালো করতে হয় তাহলে তো তাদের ক্যাপ্টেন পল স্টার্লিং, তার ব্যাটিং বিধ্বংসী ব্যাটিং আমরা দেখেছি, তার উপর একটা আলাদা নজর থাকবে বোধহয় সবাই। হ্যাঁ, অত্যন্ত অভিজ্ঞ এবং সে নিজেও জানে যে এই ভারতের মতো একটা দলের বিরুদ্ধে আর্লি ভালো করাটা, ইনিংসের সূচনাটা, বিশেষ করে ব্যাটিংয়ে ভালো করাটা কতটা জরুরি হবে এবং প্রতিপক্ষে কারা বোলিং করতে আসবে সেটাও সে জানে। সো যদি আর্লি উইকেট লস না করে আয়ারল্যান্ড, ভারত চাপে পড়তে পারে। সেটাই। আমরা একটু আরেকটা ম্যাচ নিয়ে ছোট্ট করে আলাপ করতে চাই, নেপালের দর্শকরাই সবচেয়ে বেশি আলোচনায় ছিল, পুরো মাঠ জুড়ে তারা ছিল এবং নেপাল যদিও হেরে গেছে, অল্প রানের মানে স্কোর ছিল, লো স্কোরিং ম্যাচ হয়েছে, কিন্তু নেদারল্যান্ডস যেহেতু এইটা আবার বাংলাদেশের গ্রুপের ম্যাচ, আপনি দুই দলকে কিভাবে দেখলেন? না, খুব দেখেছি, যেহেতু আমাদের গ্রুপের ম্যাচ। নেপালকে হ্যাঁ মনে হচ্ছে বাংলাদেশ দল 25 বছর আগের বাংলাদেশ দল, তাদের মধ্যে যে উৎসাহ উচ্ছ্বাস সেরকমই মনে হয়েছে নেপালকে। খুব অল্প রান করেছে নেপাল, কিন্তু ওরা হাল ছেড়ে দেয়নি এবং ম্যাচের মাঝে মাঝে ওদেরও নিশ্চয়ই মনে হয়েছে আরেকটু এরকম হলে বা আরেকটু এরকম হলে আমরা বোধহয় ম্যাচটা জিতে যেতাম, যদি ওরা মাত্র 107 বা 108 20-30টা রান হলে এটা যদি হতো, কিংবা একটা খুব গুরুত্বপূর্ণ সময় একটা ক্যাচ ড্রপ হয়েছে, সেটা যদি না হতো তাহলে বোধহয়। সো এইটুকু বলার মতো একটা জায়গা নেপাল কিন্তু করে নিয়েছে, এত অল্প রান করেও ওদের মধ্যে যে উৎসাহ উদ্যম সেটা কিন্তু দারুণ দেখার ব্যাপার ছিল। নেদারল্যান্ডসকে কি দেখে আপনার কি মনে হলো যে বাংলাদেশের জন্য নেদারল্যান্ডস একটা বড় থ্রেট হয়ে যাবে? ডেফিনেটলি আমার মনে হয় যে এত কম্পিটিটিভ হওয়ার কৃতিত্বটা নেপালকে দিতে হবে। নেপাল এত অল্প রান করে যে ম্যাচটাকে কিছুটা কম্পিটিটিভ করতে পেরেছে, কৃতিত্বটা নেপালকে দিতে হবে। নেদারল্যান্ড হয়তো আরও সহজেই রানটা চেঞ্জ করতে পারতো, শেষে দিয়ে কিন্তু সহজেই করে ফেলেছিল লাস্ট কিছু রানটা, বাট কৃতিত্বটা নেপালকে দিতে হবে। তবে নেদারল্যান্ডের খেলা যতটুকু দেখেছি, ব্যাটিং বোলিং তো যথেষ্ট সমীহ জাগানো বোলিং আছে ওদের। বাংলাদেশকে যথেষ্ট সম্ভাবনা আছে। এটাই আমরা একটু অনুষ্ঠানটা শেষ করব বাংলাদেশ প্রসঙ্গে, যেহেতু বাংলাদেশ পুরো একটা অনুশীলন সেশন শেষ করেছে, যদিও এর আগে অনেক কথাবার্তা হয়েছে, বাংলাদেশ অনেক অনুশীলন সেশনে যায়নি, ঐচ্ছিক বলে অ্যাভয়েড করে গেছে, দলের ডিমোটিভেশন পার্টটা কি খুব প্রকট হয়ে উঠছে কিনা? একটা প্রফেশনাল দলের এরকম হওয়ার কথা না, কিন্তু আমার মনে হয় যে মূল বিশ্বকাপটা এখনো শুরু হয়নি, সেটা এখনো শুরু হতে বাকি আছে। এমন অনেক সময় হয়েছে কিন্তু যে আমরা খারাপ খেলছি তারপর হঠাৎ করে আবার ভালো খেলা শুরু করে দিয়েছি, এমন যে হয়নি বাংলাদেশ তা নয় কিন্তু। সো ডিমোটিভেটেড হওয়ার কোনো সুযোগই নেই এখানে। যেহেতু এমন যদি হতো যে প্রথম দুটো ম্যাচ হেরে গেছে তারপর ডিমোটিভেটেড হয়ে কিছু, সেটা হয়তো কিছুটা মানা যায়, কিন্তু মূল বিশ্বকাপ এখনো শুরু হয়নি। আমরা এখনো জানি যে আমাদের টপ অর্ডার যদি একটু ক্লিক করে, উই হ্যাভ এ ভেরি গুড চান্স এই গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার। কিন্তু সো ইটস ম্যাটার অফ এই টপের যে দু একজন আছে তাদের কিছু রান করা, আর কিছু না, তাতে কিন্তু পুরো জিনিসটা ছবিটা পাল্টে যায়। কিন্তু তো সেখানে ডিমোটিভ হওয়ার কিছু নেই, বরঞ্চ আমার মানে চ্যালেঞ্জটা নেওয়া দরকার যেন আমরা এটা করতে পারি। কারণ আমাদের এবার সুযোগ আছে বরং নেদারল্যান্ড কিংবা নেপালকে হারিয়ে, পাশাপাশি শ্রীলঙ্কাকে হারিয়ে খুব মাথা উঁচু করে পরবর্তী রাউন্ডে যাবার। আমার মনে হয় সেই জিনিসটাকে বুকে ধারণ করা উচিত এবং সেটা নিয়ে প্রথম ম্যাচটা খেলতে যাওয়া উচিত। তাহলে খুব ক্রুশিয়াল কি হয়ে যাচ্ছে ফার্স্ট ম্যাচটাই, কারণ যদি ফার্স্ট ম্যাচটায় যদি বাংলাদেশ একটা ভালো স্টার্ট করতে পারে তখন কিন্তু ইজিয়ার হয়ে যাবে। এবং শ্রীলঙ্কা যেহেতু একটা হোঁচট খেয়ে এসেছে এবং ইনফ্যাক্ট আইসিসির এগেনস্টে তারা অনেক অভিযোগও নিয়ে এসেছে, তাদের প্র্যাকটিস ফ্যাসিলিটি, তাদের হোটেল দূর, মানে তারা বেশ এলোমেলো অবস্থায় আছে। না, অবশ্যই প্রথম ম্যাচটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, দুটো টিম দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ এবং দারুণ টেনশনের একটা ম্যাচ হবে। শ্রীলঙ্কা জানে এই ম্যাচটা হেরে গেলে শ্রীলঙ্কা বোধহয় শেষ হয়ে যাবে, অলমোস্ট সম্ভাবনা থাকবে না, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটা নয়। তবুও বাংলাদেশ জানে যে এটা না জিততে পারলে অন্য কেউ হয়তো উপরে চলে যাবে। সো বাংলাদেশের জন্য খুব সিরিয়াস একটা ম্যাচ। তো প্রথম ম্যাচটা বাংলাদেশ ডেফিনেটলি চাইবে উইনিং নোটে শুরু করতে, তাতে হয়তো যেই কনফিডেন্সটা হারিয়েছে বাংলাদেশ সেটাও ফিরে পাবে, কিন্তু সেটাও খুব জরুরি জিনিস, যেটা আমাদের আরও আগেই পেয়ে যাওয়া উচিত ছিল। প্রথম ম্যাচে জিততে পারলে সেই কনফিডেন্সটা ফিরে পাবে এবং সেটা হয়তো আরও বেশি মোটিভেট করবে পরবর্তী ম্যাচগুলোতে ভালো খেলার জন্য। তবে আমি বলবো যে এখন বাংলাদেশে ভালো সুযোগ আছে কিন্তু এই রাউন্ড থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য। তাসকিন ইস্যুতে আমরা যে আপডেটগুলো পাচ্ছিলাম, চারদিক দিয়ে বলা হচ্ছিল প্রথম ম্যাচ তিনি খেলতে পারবেন, তাসকিন কথা বলেছে তিনি নিজেই খেলবেন, এরকম একটা কথা বলেছেন। আমরা খুব শেষে আপনি যদি তাসকিনের বিষয়ে একটু বলেন। শেষ যদি খেলে দারুণ হবে, আমি চাইবো পুরো সুস্থ হয়ে যেন খেলে, যাতে এমন না হয় যে হাফ ফিট হয়ে খেলছে, তাদের হঠাৎ করে যদি আবার আনফিট হয়ে যায়, ইন দ্য লং রান আমরা ক্ষতিগ্রস্ত হবে। ও যদি খেলতে পারে বাংলাদেশ দলের বোলিং ইউনিট অনেক সমৃদ্ধ থাকবে এবং আমাদের সুযোগ অনেক বেড়ে যাবে। নাজমুল আবেদিন ফাহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের কভার ড্রাইভ। দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথিকে নিয়ে একই সময়ে। সঙ্গে থাকবেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে।